করেছিলে? স্যার আচ্ছা, তাহলে আমরা অবশ্যই এই বিষয়টা চেষ্টা করব যে যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকটা আগে বাসায় একটু রিডিং করতে, তাহলে তোমাদের বুঝতে এবং আমার বোঝাতে দুটোই অনেক সহজ হবে। কারণ তুমি কোন বিষয়টা বুঝতেছো না, সেক্ষেত্রে প্রশ্ন করার একটা সুযোগ পাবে। কোন কথাটা তোমার কাছে নতুন মনে হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে তাই তো এখন অপটিক্যাল আমরা ফাইবার। আমরা যদি সবাই জানি নেটওয়ার্ক শুধু এটি প্রতি। একটু দেখি, তাহলে আমরা অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট, তাহলে দেখো আমরা চিত্রের মাধ্যমে স্যাটেলাইটটা খুব সহজে বুঝতে পারতেছি যে পৃথিবীকে সে কি করে, প্রদক্ষিণ করে বা ঘুরে, পৃথিবীর চারিদিকে সে ঘুরে। তাহলে স্যাটেলাইট মানে আমরা যদি বাংলা কথা বলি কৃত্রিম উপগ্রহ, তাই না? তাহলে পৃথিবী যদি একটা গ্রহ হয় তাকে কেন্দ্র করে যদি কোনো কিছু ঘুরে সেটাকে আমরা বলি উপগ্রহ। তাহলে স্যাটেলাইটও যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এই জন্য এটাকে বলা হয় উপগ্রহ। আর কৃত্রিম এই কারণে যেহেতু এটা মানুষের দ্বারা তৈরি বা মানুষ এটাকে উদ্ভাবন করে পৃথিবীর চারপাশে ঘোরানোর একটা ব্যবস্থা তৈরি করেছে, এই জন্য এটাকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। আরেকটা বিষয় হলো অপটিক্যাল ফাইবার। তাহলে আমরা অপটিক্যাল ফাইবার ইতিমধ্যে আমরা নাম শুনেছি যে খুব সহজেই, যেটা হলো কি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা তার দিয়ে যদি কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করি, তাহলে এই তার দিয়ে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করার একটা সহজ এবং আমরা যদি বলি মাধ্যম, সেটাই হলো তার। আর সেই তারটাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল, যেভাবে আমরা বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা তারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সেগুলো আমরা ইতিপূর্বে হয়তো কিছুটা আলোচনা করেছি। তাহলে আমরা সাধারণত বিদ্যুতের তার, ডিশ এন্টেনার তার, তারপরে আমরা এই যে ডাটা ট্রান্সমিশনের জন্য ক্যাট 6 কেবল ব্যবহার করি সেগুলা, টেলিফোন কেবল, বিদ্যুতের তার, এবং আছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। এগুলো হলো তারের শ্রেণী বিভাগ। তো সাধারণত আমরা তারকে তিনটা ক্লাসে ক্লাসিফাই করতে পারি, সেটা আমরা শিখেছি। যেমন আমরা যদি বলি একটাকে আমরা বলি টু স্টেট পেয়ার কেবল, অর্থাৎ টেলিফোনের যে তার, তারপরে ক্যাট 6 কেবল যে তার, সেগুলোকে আমরা টু স্টেট পেয়ার কেবল বলি। আরেকটা হলো কি আমরা কোএক্সিয়াল কেবল, যেমন ডিশ এন্টেনা কেবল বা ইলেকট্রিক কেবল, সেগুলোকে আমরা কোএক্সিয়াল বলে থাকি, কারণ এই তারটার ভিতরে একটা সলিড কপারের তার থাকে। তোমরা হয়তো দেখেছো ইতিমধ্যে, ভিতরে একটা মোটা কপারের তার থাকে, মানে তামার তার থাকে, তার উপরে বাইরের ফোম বা ইনসুলেশন থাকে, তারপর থাকে নেট বা জালিকা আকৃতির তার, তার উপর থাকে হলো কি যে একটা কালো প্লাস্টিকের আবরণ, যেটা তারটাকে বাইরের সকল বিষয় থেকে কি করে, মুক্ত রাখে। তাহলে এই সকল কাজগুলো আমাদের এখানে সম্পন্ন হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা এই তারগুলো ক্লাসিফিকেশন করি। এবং অপটিক্যাল ফাইবার কেবল, যেটাকে আমরা বলি আলোর বেগে, আমরা সহজ কথা যদি বলি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি ব্যবহার করে মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতি সেকেন্ডে আমরা 1,00,000 টেলিফোন কল পাঠাতে যে ডাটা প্রয়োজন তা আমরা প্রতি সেকেন্ডে পাঠাতে পারি, কারণ এখানে তথ্যটা আলোর বেগে পৌঁছানো হয় বা পাঠানো হয়, এবং আলোটা এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি ব্যবহার করে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আরেকটু দেখি। তাহলে স্যাটেলাইট বা উপগ্রহ, আর হলো কি এটাও স্যাটেলাইট বা উপগ্রহ। এবং পৃথিবীতে কিসের মাধ্যমে তথ্য পাঠানো হয়, তাহলে আমরা এখন বলতে পারি দুইটা মাধ্যমে, সেটা হলো স্যাটেলাইট বা উপগ্রহ, আর একটা হলো কি অপটিক্যাল ফাইবার কেবল। এই দুইটার মাধ্যমে আমরা মুহূর্তেই, এখানে কথাটা অপটিক্যাল ফাইবার হবে, তাই মুহূর্তেই আমরা দুইটা মাধ্যম ব্যবহার করে সংযোগ স্থাপন করতে পারি। এখন পুরো পৃথিবী দুইটা পদ্ধতি ব্যবহার করে, কারণ এখন দেখো বাইরে আজকে আবহাওয়া খারাপ, নেটওয়ার্কের গতিটা কম, তাই বলে ডাটা আদান প্রদান কিন্তু স্থির নাই, ডাটা আদান প্রদান কিন্তু তার গতিতেই চলছে। এই জন্য দুইটা ওয়ে রাখা হয়েছে। আকাশ যদি আমরা জানি খারাপ থাকে, মেঘলা থাকে, তারপর আর্দ্রতা বেড়ে যায়, সেক্ষেত্রে বাতাসের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়, এবং এক্ষেত্রে আমরা জানি বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো বাধাগ্রস্ত হয়, আর তখন আমাদের স্বাভাবিক গতিটা থাকে না। যেমন আমরা যদি আরো উদাহরণ দিই, তুমি যদি 60 কিলোমিটার 80 কিলোমিটার বেগে কোনো গাড়িতে যাওয়ার পরে যদি তুমি কাউকে ডাক দাও, তাহলে তুমি পৌঁছতে যাওয়ার আগেই তোমার কথাটা তার কানে পৌঁছার আগেই তুমি চলে যাও। এটাও একটা হলো স্বাভাবিক গতি। আমরা এটা বলছি যখন স্বাভাবিক গতিতে থাকে তখন যেরকম স্বাভাবিক কাজ হয়, আর যখন পরিবেশটা বিরূপ থাকে তখন সেটা স্বাভাবিক থাকে না। আমরা ঝড়ের সময় মোবাইলে কথা বলতে অস্পষ্ট হয়, তারপরে হলো ঝড়ের সময় আমরা যদি টেলিভিশন দেখি তখন অস্পষ্ট হয়, হ্যাঁ, তারপরে আমরা রেডিও শুনি তখন অস্পষ্ট হয়, কারণ তখন স্বাভাবিকভাবে এই রেডিও ফ্রিকোয়েন্সি বা মাইক্রোওয়েভ সেটা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। ঠিক আছে। আর অপটিক্যাল ফাইবার যদি মাঝখানে কোনো তার কাটা পড়ে, ঠিক আছে, তার যদি কোনো কারণে ছিঁড়ে যায়, বা যেমন আমরা এই যে দেখেছি এখন প্রত্যেকটা বিভাগীয় শহরে, প্রত্যেকটা জেলা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায়
অপটিক্যাল ফাইবার দিয়ে তারগুলা তারা সংযোগ স্থাপন করেছে। যদি রাস্তা খোঁড়াখুড়ির সময় কেটে যায় তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর আমরা বিটিসিএল মানে টেলিফোন লাইন, যেটা আমরা ল্যান্ডফোন, সেটা লাইন কিন্তু তার দিয়ে সংযুক্ত আছে। যদি কোনো কারণে লাইন রাস্তা খোঁড়ার সময় বা বিদ্যুতের পায় খুঁটি গাড়ার সময় অথবা কালভার্ট বা ব্রিজ নির্মাণ করার সময় যদি রাস্তা কাটতে হয়, তখন দেখা যায় তারগুলো কাটা পড়ে, খেয়াল করে না যারা মিস্ত্রি কাজ করে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আর এই দুইটা ওয়ে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে যেন আমাদের কমিউনিকেশনটা বিচ্ছিন্ন না হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে স্যাটেলাইটের মাধ্যমে, এবং আরেকটা আমরা বলেছিলাম অপটিক্যাল ফাইবার। তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারতেছি অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, বা ফাইবার অপটিক। তাহলে যেটা আমরা বলেছিলাম আলোর বেগে মুহূর্তেই, এবং এই তারটা এত সূক্ষ্ম বা এত ছোট যেটাকে আমরা কি করতে পারি, আলোর বেগে এর মধ্য দিয়ে, অর্থাৎ চুলের মতো সূক্ষ্ম বা চিকন। তোমরা দেখেছো যাদের বাসায় ব্রডব্যান্ড লাইন আছে, যারা এই রাস্তা দিয়ে তারগুলা টানানো হয়েছে, সেগুলা কিন্তু ওই অপটিক্যাল ফাইবার দিয়ে। আর সেখান থেকে আমরা যখন আমাদের বাসায় লাইনগুলো নিয়ে আসি, সেটা হলো ক্যাট 6 কেবল দিয়ে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। আর যারা আমরা বাসা পর্যন্ত সরাসরি অপটিক্যাল ফাইবার দিয়ে টেনে নিয়ে আসছি, সেক্ষেত্রে তার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা সিঙ্গেল কোর, ডুয়াল কোর, মাল্টিমোড, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরির তার আছে। সেক্ষেত্রে রাস্তাতে যখন টানাবে তখন তারা অবশ্যই ডুয়াল মোড দিয়ে ব্যবহার করবে। আর আমরা যখন বাসা বাড়িতে সেগুলো নিয়ে আসবো অপটিক্যাল ফাইবার দিয়ে, তখন সিঙ্গেল মোড। তাহলে সেটাকে বলা হয় 1 কোর, 2 কোর, 3 কোর। কোর মানে আমরা বলি প্রিন্সিপাল, যেমন প্রসেসরের ক্ষেত্রে আমরা বলি কোরাই 2, কোরাই 3, কোরাই 4, কোরাই 5। কোর মানে হলো ব্রেইন, মানে মূল যে বিষয়টা, অর্থাৎ মেইনটেইন করার যে মেইন বিষয়টা, সেটাকে আমরা বলি কোর। কোর শব্দ অর্থ হলো প্রধান, কয়টা প্রধান বিষয় কাজ করে। কোরাই 2 মানে 2টা কোর, মানে 2টা প্রধান বিষয় কাজ করে। কোরাই 3 মানে 3টা কোর, যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি প্রসেসর, মানে 3টা প্রসেসর এখানে কাজ করে। অর্থাৎ 3টা প্রসেসর, আমরা বাংলা কথায় যদি বলি, মানে এক একটা প্রসেসর মানে এক একটা ব্রেন। তাই একজন মানুষ এর ব্রেন যে কাজ করবে, 2জন মানুষের ব্রেন তার থেকে বেশি কাজ করবে, 3জন মানুষের ব্রেন তার থেকে বেশি কাজ করবে, 5জন মানুষের ব্রেন তার থেকে বেশি কাজ করবে। অর্থাৎ যতগুলো কোর লাগানো হবে তার কাজের পরিমাণ তত বেশি হবে। তাহলে সেটা আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। তাহলে এগুলো কি দিয়ে তৈরি করা হয়, আমরা নেটওয়ার্ক তৈরি করা হয় এগুলো দিয়ে। এবং আমরা এগুলো তৈরি যদি করি, তাহলে সেক্ষেত্রে বলা হয় প্লাস্টিক কাঁচ তন্তু। অর্থাৎ শুধু কাঁচ যে তাও না, একেবারে একটা স্বচ্ছ প্লাস্টিক, যেটা কাঁচের মতো আচরণ করে এবং যেখানে আলোর পূর্ণ অবতরণ প্রতিফলন ঘটে। সেটা তোমরা জানো যে এখানে দেখা যাচ্ছে আলোর প্রতিফলনের মাধ্যমে, ঠিক আছে। আমরা আলোটা যখন পাঠাই তখন সেটা আমরা জানি বিকিরণ পদ্ধতিতে যায়, তাহলে প্রতিফলন পদ্ধতি অনুসরণ করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়, মূর্তি ট্রান্সমিট হয়। আর যদি স্বচ্ছ না হয় তাহলে সে আলোটা প্রতিফলিত হতে পারে না। এটা তোমরা যদি কখনো দেখো রাস্তাঘাটে ছেড়ে থাকে লাইনের ভিতরে কালো প্লাস্টিক, তারপরে থাকে একটা হলো ফোমের ইনসুলেশন, তার ভিতরে থাকে হলো সরু একদম চিকন চুলের মতো প্লাস্টিক কাঁচ তন্তু, মানে প্লাস্টিকের কাঁচের মতো তন্তু, যেটার ভিতর দিয়ে এই লাইট সিগন্যাল গুলো এভাবে ফ্লো হয়, মানে প্রবাহিত হয়। আর অপটিক্যাল ফাইবার এভাবে পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, যাতে আমরা বুঝতে না পারি যে কখনো এটা প্রদক্ষিণ হচ্ছে। এবং আমরা যেহেতু 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করি, তাহলে এই স্যাটেলাইটটাও পৃথিবীকে প্রতি 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, যাতে বোঝা না যায় যেটা কখনো কি আছে, ঘূর্ণায়মান আছে। তাহলে এটা কি থাকে, স্থির থাকে, বোঝা যায়। তাহলে ঠিক আমরা যেরকম পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, তাহলে পৃথিবীকে ঘুরে এটা প্রদক্ষিণ করে। তাহলে স্যাটেলাইটকে আমরা বলতে পারবো স্যাটেলাইটের কাজ এবং সুবিধা এবং অপটিক্যাল ফাইবারের কার্যাবলী আমরা এই অধ্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো, বুঝতে পারবো। তাহলে পৃথিবীকে ঘিরে মহাকাশে ঘুরে থাকা কৃত্রিম উপগ্রহই হলো স্যাটেলাইট, যেটা আমরা একটু আগে বলেছিলাম, ঠিক আছে। এবং যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করে 24 ঘন্টায় একবার কি হয়, প্রদক্ষিত হয়, মানে পরিদর্শন করে প্রতি 24 ঘন্টায় পৃথিবীকে একবার। এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে সে কি করে, তথ্য আদান প্রদান করতে পারে। এবং এর মধ্যে যে জ্বালানি শক্তি দরকার পড়ে সেটা সেও বাহিরের সূর্যের আলো থেকে নেয়। দেখো চারিদিকে এটার মধ্যে সোলার লাগানো আছে। আমরা যদি দেখি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা একটু আগে দেখেছিলাম, দেখো এই যে এইগুলো হলো তার সোলার প্যানেল। এখান থেকে সে কি করে, সূর্য থেকে সে শক্তি উৎপন্ন করে এবং তার নিজস্ব জ্বালানির মাধ্যমেই সে এখানে কি হয়, জ্বালানি শক্তি তৈরি করে। সূর্যের মাধ্যমে সে তার যে বিদ্যুতের দরকার পড়ে জ্বালানি শক্তি, সেটা সে সরবরাহ করে। বাইরে থেকে কোনো জ্বালানি এখানে তার কাছে প্রোভাইড করতে হয় না। তাহলে স্যাটেলাইটকে আমরা বুঝতে পারলাম মহাকাশে ভাসমান একটা কমিউনিকেশন বিষয়, অর্থাৎ একটা স্যাটেলাইট যেটা পৃথিবীকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। আর এই যে স্যাটেলাইটটা পৃথিবীকে প্রদক্ষিণ করে যে ঘুরে, সেটা একটা নির্দিষ্ট কি জায়গা দিয়ে ঘুরে, সেই জায়গাটাকে বলা হয় জিও স্টেশন।
নেটওয়ার্কে আজকে খুব ডিস্টার্ব করতেছে ভাই, আবহাওয়া খুব খারাপ তো, ঝড় বৃষ্টি, মানে এক্ষেত্রে এই নেটের আমরা যে ব্রডব্যান্ড লাইন গুলো ইউজ করি, এরা তো এটা কি করছে, স্যাটেলাইটের মাধ্যমে নিয়ে আসছে। তাহলে স্যাটেলাইটের মাধ্যমে যদি নিয়ে আসে, তাহলে আমরা জানি, একটু আগে বললাম, বাইরের আবহাওয়া যদি ঝড় বৃষ্টির আবহাওয়া থাকে, অথবা হলো কি সূর্যও না, আবার ঝড়ও না, বৃষ্টিও না, এমন একটা গোমড়া পরিবেশ থাকে, তাহলে সেক্ষেত্রে আর্দ্রতা বেড়ে যায়, আর তখন বাতাসের ঘনত্ব বেড়ে যায়, তখন ডাটাগুলো স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। আর তখন অপটিক্যাল ফাইবার বা স্যাটেলাইটটা তখন সে কি করে, তার স্বাভাবিক গতি থেকে মিস হয়। ঠিক আছে, যেমন আমরা অপটিক্যাল ফাইবার যদি কেটে যায়, তাহলে তথ্যটা সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। ঠিক স্যাটেলাইটের বেলায়ও এরকম, যদি পরিবেশটা খারাপ থাকে, তখন সেক্ষেত্রে তার স্বাভাবিক গতিটা হারিয়ে ফেলে। তাহলে আমরা যারা যারা শুনছো, তাহলে এটাকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট, অর্থাৎ জিও সিনক্রোনাস অরবিট। এটা হলো পৃথিবীকে চারিদিকে যে একটা অরবিট, একটা জায়গা, রাস্তা, সেই রাস্তাটার নাম হলো কি জিও স্টেশনারি অরবিট। যে অরবিট দিয়ে প্রতি 24 ঘন্টায় এটা ঘুরে এবং এই নির্দিষ্ট কক্ষপথে থাকে। আর এই কক্ষপথটা পৃথিবীর হলো কি পৃষ্ঠের বাইরে একটা নির্দিষ্ট কক্ষপথ, আমরা যেগুলো বলেছি এখানে দেখা যাচ্ছে, জ্বালানিগুলো তারা এখানে নেয়, 24 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং স্থির থাকে বলে বোঝা যায়। আর এটা হলো জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। আর এটাকে আমরা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখি। দেখো এখানে লেখা আছে 36,000 কিলোমিটার উপরে। তোমরা মনে রাখবা, পরীক্ষায় যদি কিলোমিটার থাকে তাহলে 36,000 কিলোমিটার, আর যদি মাইলে থাকে তাহলে 22,300 মাইল। এভরিবডি নোট ডাউন দিস, সকলে এটা নোট করে রাখো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ছেলেমেয়েরা? জি স্যার। তাহলে জি স্যার। 22,300 মাইল, যদি মাইলে আসে তাহলে 22,300 মাইল, আর যদি কিলোমিটার আসে তাহলে 36,000 কিলোমিটার। আমার কথা বুঝতে পারছো বা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে লামিসা বলো তো, যদি মাইল হয় তাহলে কত মাইলে এটা পৃথিবী থেকে কত দূরত্বে, মাইলে বলো, এটা স্থাপন করা হয়? 22,300 মাইল। গুড। তাহলে এটা তোমরা নোট ডাউন রাখবা, যেন আমাদের পরবর্তীতে মনে থাকে। তাহলে স্যাটেলাইটের কাজ, তাহলে স্যাটেলাইট কি কি কাজ করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা রেডিও শুনি, তাও স্যাটেলাইটের মাধ্যমে। ইন্টারনেটের কথা বলি, আমি ক্লাস নিচ্ছি, তাও স্যাটেলাইটের মাধ্যমে। দেখো আমরা সামাজিক যোগাযোগ করি, তাও স্যাটেলাইটের মাধ্যমে। টেলিফোনে কল করি, তাও স্যাটেলাইটের মাধ্যমে। আর স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ভাইবার আমরা যেটা ব্যবহার করি, সেটাও হলো কি স্যাটেলাইটের মাধ্যমে। তাহলে আমরা কি এখন বুঝতে পারতেছি যে স্যাটেলাইট দিয়ে কি কি ধরনের কাজগুলো হয়? বলো, বুঝতে পারতেছি? ছেলেমেয়েরা আমার কথা কি শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে রেডিও, টেলিভিশন, মোবাইল কিংবা ইন্টারনেট যাই হোক না কেন, এখন সকল কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্যাটেলাইট। তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, তাহলে আমরা যেটা বলেছিলাম, দেখো এই যে বাংলাদেশের পতাকা সম্বলিত একটা সোলার প্যানেল দেওয়া হয়েছে, যেটা পৃথিবীকে কি করা হয়, চারিদিক থেকে প্রদক্ষিণ করে, এবং যেন দূর থেকে যদি কেউ দেখে তাহলে এটা বুঝতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তাহলে এটা হলো তার আকৃতি। তাহলে আমরা সহজে এটা বুঝতে পারলাম। আর এটা আমাদের পৃথিবী থেকে বা আমাদের দেশ থেকে বা আমাদের দেশের পক্ষ থেকে কোথায় কত তারিখে উৎক্ষেপণ করা হয়, সেটা কি তোমরা জানো? তোমরা 2008 সালের 12ই মে তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহর থেকে এটা কি করা হয়, উৎক্ষেপণ করা হয়। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমাদের কাজগুলো সম্পন্ন হয়। স্যাটেলাইট প্রেরণ করে দেশের তালিকায় বাংলাদেশের স্থান কততম? 57তম। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্যাটেলাইট দিয়ে আমরা যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে। যেমন আমরা একটু আগে বলেছিলাম, এই যে কল টাওয়ার শোয়িং মোবাইল অ্যান্টেনা উইথ ওয়্যারলেস সিগন্যাল। যখন আমরা মোবাইলে এইরকম টাওয়ারের সাথে কমিউনিকেশন করি, তখন সেই টাওয়ারগুলো আবার এই স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করে। আবহাওয়া যখন খারাপ থাকে, তখন সেক্ষেত্রে কি করা হয়, একটু বিঘ্নিত হয়। আবার যখন আমরা মোবাইল দিয়ে যোগাযোগ করি, তখন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এই যে আমি কথা বলতেছি, তোমরা আমার কথা শুনতেছো, ঠিক আমি যখন বলতেছি ঠিক সাথে সাথেই না, একটু পরে শুনতেছো। 1 সেকেন্ড বলবো না, 1 সেকেন্ডের অর্ধেক সময় ব্যবধান পরে তোমরা শুনতেছো। আবার তোমরা যখন কথা বলতেছো, ঠিক আমিও সেটা হলো কি 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের কম সময় ব্যবধানে শুনতেছি। কেন? এটা কারণ আমার যে কথাটা, এটা প্রথম একেবারে স্যাটেলাইটে যাবে আগে, তারপরে সেখান থেকে ব্যাক হয়ে তোমার কাছে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছো? আমরা যে কথাগুলো বলছি, জি স্যার।
হ্যাঁ, জি এই স্যার। কথাগুলো প্রথমে যাবে হলো আমার টাওয়ারের মাধ্যমে স্যাটেলাইটে, পরে স্যাটেলাইট থেকে ব্যাগ আসবে, তারপরে তুমি যেখানে কথা শুনছো আমার তোমার যে সংযোগ ব্যবস্থা সেইখানে। তাই এটা হলো একটা সমস্যা যে আমাদের হলো কি সরাসরি কমিউনিকেশন হয় না, একেবারে স্যাটেলাইট হয়ে তারপরে সেটা তোমার কাছে আসে, আবার তোমার কথাটা আমার কাছে আসে, সেটা হলো কি স্যাটেলাইট হয়ে। তাহলে এটা আমাদের অসুবিধা, সময়টা একটু কি লাগে, বেশি লাগে। স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উচ্চতায় থাকায় সিগন্যাল পাঠানোর জন্য বড় অ্যান্টেনা দরকার হয়, আর ওয়্যারলেস সিগন্যাল বিশাল দূরত্ব অতিক্রম করে, একটু সময় বেশি লাগে, যেটা আমরা বলছিলাম। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এখন স্যাটেলাইট কিভাবে কাজ করে আমরা কি এটা বলতে পারবো, যে কয়জন আছো তোমরা? স্যাটেলাইট কিভাবে কাজ করে আমরা কি বলতে পারবো? প্রথমে আল রাজি, তোমাকে দিয়ে শুরু করি। স্যাটেলাইট কিভাবে কাজ করে একটু বলো তো। সামি, তুমি বলো তো স্যাটেলাইট কিভাবে কাজ করে। স্যাটেলাইট তো ওরকম একদম বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু একটা বেসিক ধারণা দিতে পারবো। আচ্ছা, গুড, আমি তাই শুনতে যাচ্ছি, বেসিক ধারণাটাই আমার দরকার, তুমি কি বুঝতে পেরেছো সেটা। স্যার, বেসিক ধারণা হলো স্যাটেলাইট হলো একটা কক্ষপথের মধ্যে চলে, যেটা 24 ঘন্টা রিপিট হয়। আর এটা আমাদের এখানে হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তারা হলো আমাদের কাছে সংযোগ করে। হুম, এর ওয়েভ গুলো নেওয়ার জন্য আমাদের বিভিন্ন টাওয়ার লাগে। এর সুবিধা অসুবিধাও আছে। যেহেতু যেহেতু আমাদের সাথে যোগাযোগ করতে, মানে আপনি যেমন সাথে কথা বলতেছে, এই কথাটা আপনার হাফ সেকেন্ড বা ওর থেকেও কম, এতটুকু পরে একটু ডিলে করে তারপরে আসতেছে। এর হালকা একটু সময়টা যেহেতু উচ্চতায় আছে, এর জন্য আহ, এর একটা ব্যয়বহুল একটা প্রযুক্তি যাকে বলে। আচ্ছা, গুড। তারপরে আবু সাইদ, তুমি আছো আমাদের সাথে? আবু সাইদ, জি স্যার। তুমি বলো তো। স্যার কোনটা বলবো? হ্যাঁ, স্যাটেলাইট সম্পর্কে তুমি কি বুঝতে পেরেছো, এটা একটা বেসিক কনসেপ্ট, তুমি বলো। স্যার স্যাটেলাইট মানে মহাকাশের উপর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পৃথিবীর আকর্ষণ বলের কারণেই এটা ঘুরে। হ্যাঁ, তাহলে আমরা বলতে তারপর পারি আর পৃথিবীর মধ্যাকর্ষণ বল, আকর্ষণ বল মানে কি, মধ্যাকর্ষণ বল, পৃথিবীর বল মানে কি মধ্যাকর্ষণ বল, বিজ্ঞানের বিষয়, তাই না? পৃথিবী, স্যাটেলাইটটা পৃথিবীর বাইরে থাকলেও পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে সেটা কি করে, পৃথিবীর দিকে আকৃষ্ট করে রাখে, যাতে পৃথিবী থেকে সে মানে কি বাইরে পড়ে না যায়। তারপর বলো। স্যার স্যাটেলাইট এই পৃথিবীকে একবার প্রদক্ষিণ 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করতে পারে। আচ্ছা, আর এটা কত দূরত্বে থাকে, কিভাবে কাজ করে? স্যার এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে মানে ঘুরতে থাকে। আচ্ছা, সেই কক্ষপথের নাম কি? স্যার জিও স্টেশনারি অরবিট, হ্যাঁ, বা জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট এই কারণে, কারণ জিও স্টেশনারি অরবিটে সে প্রতি মুহূর্তে ঘুরতে থাকে, যার কারণে সেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। হ্যাঁ, তারপরে আর কি হতে পারে বলো, সুবিধা কি অসুবিধা কি? আমরা মুহূর্তে তথ্য আদান প্রদান করতে পারি, 1 লক্ষ টেলিফোন কল করতে যত ডাটা তা আমরা 1 সেকেন্ডে পাঠাতে পারি, ঠিক আছে? এবং হলো অতি দ্রুত ডাটা পাঠাতে পারি, আলোর বেগে ডাটা যায়, গোপনীয়তার সহিত পাঠানো যায়। আর অসুবিধা হলো কি, যে আবহাওয়া খারাপ থাকলে সে একটু বিঘ্নিত হয়। এবং আরেকটি অসুবিধা হলো কি, যে দূরত্ব অনেক বেশি হয়, পৃথিবী পৃষ্ঠের বাইরে হওয়ায় আমাদের কথাগুলো প্রথমে কোথায় যায়, স্যাটেলাইটে যায়, তারপরে সেখান থেকে প্রতিফলিত হয়ে কাঙ্ক্ষিত যে ব্যক্তি যাকে আমি পাঠাতে চাই তার কাছে পৌঁছে। বুঝতে পেরেছো আবু সাইদ? বলো এখন। জি জি স্যার। এখন বলো সুবিধা অসুবিধা। স্যার স্যাটেলাইটের অসুবিধা হলো পৃথিবী থেকে এটি অনেক উঁচুতে থাকায় এই সিগন্যাল পাঠানোর জন্য মানে সিগন্যাল পাঠাতে একটু দেরি হয়। ঠিক আছে, গুড। আর কি আছো?
রিদিতা আসো? রিদিতা আমাদের সাথে? রিদিতা আসো? স্নেহা? জি স্যার। হ্যাঁ, তুমি বলো স্যাটেলাইট সম্পর্কে একটা বেসিক ধারণা বলো। স্যার স্যাটেলাইট সম্পর্কে স্যার আমি মাত্র জয়েন হলাম তো নেটে প্রবলেম ছিল, আরেকবার বুঝলে ভালো হতো। আচ্ছা, এতক্ষণ তুমি শোনো নাই? না স্যার, আমি মাত্র জয়েন হলাম। আচ্ছা, তুমি থাকো, তার সাথে থাকো। লামিয়া আসো? লামিয়া? লামিয়া আসো আমাদের সাথে? রিফাত? লামিয়া এবং রিফাত, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা যেটা বলছিলাম স্যাটেলাইট এবং হলো কি অপটিক্যাল ফাইবার। তাহলে স্যাটেলাইট সম্পর্কে আমরা তখন বুঝলাম। এখন আমরা যদি বলি অপটিক্যাল ফাইবার সম্পর্কে, তাহলে অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু, যেটা আমরা ইতিমধ্যে বলে ফেলছি তোমাদের, যে এটা হলো এত সূক্ষ্ম একটা তার যেটা হলো অনেকগুলো স্তর থাকে। এটাকে আমরা বলি হলো কুর, যেটা হলো তথ্য সঞ্চালন করার মূল কাজটা। আলো জ্বলতেছে যে জায়গাটা, এটাকে আমরা বলি কুর, অর্থাৎ প্রধান অংশ, মূল অংশ, যেখান দিয়ে তথ্য সঞ্চালন হওয়ার মূল কাজটা হয়, সেটাকে আমরা বলি কুর। আর এর কুরের বাইরে থাকে হলো কি প্লাস্টিকের আবরণ, ঠিক আছে, এটাকে আমরা বলি ক্লেডিং, ঠিক আছে, এটাকে আমরা বলি ক্লেডিং। এই যে সবুজ, নীল, হলুদ, লাল এরকম বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে পাইপের মতো, সেটাকে আমরা বলি ক্লেডিং। অর্থাৎ এটার কাজ হলো এই প্লাস্টিকের যে স্বচ্ছ মানে কি চিকন বা সরু একটা মূলত প্লাস্টিক অর্থাৎ কাঁচের তন্তু নিয়ে আচরণ করে, যেখান দিয়ে আলোগুলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে কি হয়, প্রতিফলিত হয় বা আদান প্রদান হয়। সেই আলোটা যাতে বাইরের দিকে না আসতে পারে, সেটা ভিতরের দিকে রাখার, বাধাগ্রস্ত করার যে কাজটা, সেটাই করে এই ক্ল্যাডিং অংশটা, অর্থাৎ এই যে অংশগুলো লাল, সবুজ, নীল, হলুদ, এই অংশগুলো। আর এইটাকে বাধা প্রদান করে বা সাপোর্ট দেয় বাইরের এই প্লাস্টিকের কালো অংশ, যেটাকে আমরা বলি জ্যাকেট নামে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। দেখো এই যে এরকম, এটা হলো ক্ল্যাডিং, এটা হলো এই যে আলোটা আসতেছে, এই আলোটাকে সে কি করে, এই যে আলোটা আসতেছে এই আলোটাকে বাধার সম্মুখীন করে, এইভাবে আলোটা যায়, এই আলোটাকে সে কি করে, বাধার সম্মুখীন করে। কিভাবে? যাতে সে বাইরের দিকে না আসতে পারে, ঠিক আছে। আর এই আলোটা বাইরের দিকে যেন না আসতে, সেটার জন্য বাধার যে কাজটা, সেটাই করে এই ক্ল্যাডিং অংশটা। এই সরু বা চিকন এগুলো হলো কুর, আর এটা থাকে, এটা হলো কি ক্ল্যাডিং। আর এগুলাকে বাহিরের কালো আবরণ দ্বারা, জ্যাকেট দ্বারা কি করা হয়, আবৃত করে রাখা হয়, যাতে বাহিরের রোদ, বৃষ্টি, ঝড়, অ্যাসিড, ঠিক আছে, এই সকল বিষয়, পরিবেশের যত বিপর্যয় আছে, সেগুলো থেকে যেন রক্ষা হতে পারে বা রক্ষা পায়, সেজন্যই এখানে কি করা হয়, এই বিষয়গুলো ব্যবহার করা হয়। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছো বা শুনতে পারতেছো ছেলেমেয়েরা? স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা দ্বারা আমরা এই যে টেলিফোন কল, সেগুলো আমরা ব্যবহার করতে পারি, ইন্টারনেটের কাজে ব্যবহার করতে পারি, ডাটা আদান প্রদানের কাজে ব্যবহার করতে পারি। তাহলে বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে আবার অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। তাহলে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল করতে যত ডাটা প্রয়োজন, তা প্রতি সেকেন্ডে সে পাঠাতে পারে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অপটিক্যাল ফাইবারের কাজ ও সুবিধা। তাহলে দেখো, আমরা আমাদের সাবকন্টেন্টকে, অর্থাৎ এই সাবকন্টেন্ট যে দেশগুলো আছে এশিয়া মহাদেশের উত্তর অঞ্চল, সেগুলাকে আমরা খুব সহজেই একটা হলো কি কি সাবমেরিন কেবল দিয়ে, অর্থাৎ সমুদ্রের নিচে যে কেবলগুলো অপটিক্যাল ফাইবারগুলো পাঠানো হয়, সেগুলোকে আমরা বলি সাবমেরিন কেবল। তাহলে এরকম সাবমেরিন কেবল দিয়ে পাঠানো হয়েছে, সেটার নাম তোমরা নিশ্চয়ই আমাদের বই দেখেছো, CME-WE4। আমার কথা কি তোমরা দেখেছো বা শুনেছো? CME-WE4, ঠিক আছে। আমি যদি তোমাদের বই থেকে দেখাই, আমরা এখানে রেখে দিই। হ্যাঁ, আমাদের বই থেকে যদি দেখাই ক্লাস 8 এর, তাহলে এখানে লেখা আছে, এই যে দেখো, এই অপটিক্যাল ফাইবারটা CME-WE4, অর্থাৎ সাউথ এশিয়ান, হ্যাঁ, সাউথ এশিয়ান না, সাউথ ইউরোপ, এশিয়ান, মিডল ইস্ট, ঠিক আছে, মিডল ইস্ট, আর এটা হলো কি ওয়েস্ট ইউরোপ 4, অর্থাৎ এই কেবলটা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি করা হয়েছে, সংযোগ স্থাপন করা হয়েছে।
তাহলে আমরা যদি এটাকে আরো সহজে দেখতে চাই, তাহলে অনলাইনে আমরা এখন যদি গুগলে সার্চ করি, তাহলে এটা আমরা খুব সহজেই মুহূর্তেই এই বিষয়গুলো কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে দেখো সি মে ওইপো, আমরা সাবমেরিন কেবল লেখা দিই বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা এটা যদি ইমেজটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রথম যে ছবিটা, এটাই আমাদের বই নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। তাহলে এই কেবলগুলো ঠিক এইভাবে পাঠানো হয়েছে, ঠিক এটা সমুদ্রের নিচে এইভাবে থাকে। তাহলে দেখো আমরা যদি এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে এটা আমাদের দেশকে এখানে কিভাবে সিগন্যাল গুলো দ্বারা একত্র করা হয়েছে। তাহলে দেখতে পারবো, দেখো এই যে এখানে কিভাবে একত্র করা হয়েছে। স্যার যদি একটা কেটে যায় তাহলে কি হবে? রাইট, আগে এই কাজটা হতো, এই যে দেখো কেটে যেত, এরকম তারগুলো ছিল যে হাঙ্গর বা বিভিন্ন জাতীয় বিষয় যদি থাকতো তাহলে তার নিচে এটা কেটে দিত। এখন এখানে এই তারের উপর দিয়ে আলাদা একটা হলো কি অংশ পেছানো হয়েছে আর ইয়ার মতো, এই যে দেখো এখানে হলো পেছানো হয়েছে। এটা এই কারণে এটার মধ্যে যে কোনো মাছ গেলে এখন বিদ্যুতের একটা শক লাগবে, এখানে হাই ভোল্টেজের বিদ্যুৎ এর উপর দিয়ে রাখা হয়েছে যাতে কোনো মাছ কোনো প্রাণী এখানে গেলে একটা কি লাগে, শক লাগে, যার কারণে তারপরে যেন সে আর এটার মধ্যে যে কাটতে না পারে বা ধরতে না পারে। সমুদ্রের নিচ দিয়ে এটা ফেলে দেওয়া হয়েছে, সমুদ্রের তলদেশ দিয়ে এটা পড়ে আছে। তাহলে দেখো এই যে এইভাবে এই কাজগুলো করা হয়েছে, ঠিক আছে। এবং এই কাজগুলো করাতে আমাদের কি হয়েছে, কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এরকম করে আমাদের দেশগুলোর সাথে অন্যান্য দেশগুলো সাবকন্টিনেন্টের দেশগুলোর সাথে বা ইউরোপ মহাদেশের দেশগুলোর সাথে আমাদের কি করা হয়েছে, সংযোগ স্থাপন করা হয়েছে, ঠিক আছে। আর এর ফলে আমাদের এখন তথ্য নিরবিচ্ছিন্ন থাকে। আগে যেটা বিচ্ছিন্ন বা অনেক স্লো কাজ করতো, সেটা এখন কি হয়, নিরবিচ্ছিন্ন থাকে। তাহলে এর উপর দিয়ে একটা কি করা হয়েছে, ইলেকট্রিসিটির একটা প্রবাহ রাখা হয়েছে, যাতে এখানে অন্য কোনো প্রাণী আসা মাত্রই তার একটা গায়ে শক লাগে, আর যাতে সে এটার উপরে কোনো প্রভাব ফেলতে না পারে। তাহলে নিশ্চয়ই তোমরা এখন কিছুটা বুঝতে পেরেছো যে কিভাবে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে বা আমরা এই কাজগুলো করছি, ঠিক আছে। তাহলে যোগাযোগের ক্ষেত্রে এখন আমরা অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট দুইটাই খুব ব্যবহার করতেছি। তাহলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা তোমরা কি বলতে পারবে এখন কিছু? বলো তো সামি, অপটিক্যাল ফাইবার কি? স্যার অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা? হ্যাঁ বলো। স্যার অপটিক্যাল ফাইবারের সুবিধা হলো এটা আমাদের মানে নেটওয়ার্ক সহজে বিচ্ছিন্ন হচ্ছে না, মানে আমাদের দেশে সবসময় ইন্টারনেট পরবর্তী কলিং এটার সুবিধা দিয়ে যাচ্ছে, দ্রুতভাবে আমাদের নেট সংযোগ বা এগুলার কার্যক্রম করতেছে। আবার এর অসুবিধার মধ্যে হলো যদি কোনো সমস্যা হয় তাহলে সম্পূর্ণ ওটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো নেট পাবো না বা আমাদের কোনো সংযোগ থাকবে না। আচ্ছা দেখো, আমরা এটার যদি মিনিংটা আমরা যদি দেখি, দেখো এখানে লেখা আছে কোথাও সিমিউইপুরের মিনিংটা, এখানে যদিও খালি ইনফরমেশন গুলো দেওয়া আছে। আচ্ছা আমরা লিখে দিই, মিনিংটা আমরা যদি দেই, দেখি এখানে কি আসে, আমরা দেখতে পারবো। স্যার এটা কি আবিষ্কার করছিল? কে আবিষ্কার করতে বলতে তা না, সেটা হলো ধরো সাবকন্টিনেন্টের দেশ ইউরোপ আমেরিকার যে দেশগুলো, তাদের মধ্যে ডাটা আদান প্রদানটা কিভাবে হাই স্পিডে রাখা যায়, সেটার জন্যই এই বিষয়টা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে এর মিনিংটা কি দেওয়া আছে না, যেটা আমরা উইকিপিডিয়াতে চাপ দিলেই আমরা চলে আসবো। দেখো এই যে সিমিউইপুর, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4, ঠিক আছে, ইজ অ্যান অপটিক্যাল fiber submarine communication cable system that carries telecommunication between Singapore, Malaysia, Thailand, Bangladesh, India, Sri Lanka, Pakistan, United Arab Emirates, Saudi Arabia, Sudan, Egypt, Italy, তারপর হলো কি তিউনেশিয়া, অ্যাঞ্জেলিয়া এবং হলো ফ্রান্স, এই সকল দেশগুলোর মধ্যে খুব সহজেই, যাদের দেশে সমুদ্র বন্দর আছে, সমুদ্র পোর্ট আছে, তাদের মধ্যে এই সংযোগটা সহজেই স্থাপন করা হয়েছে। এবং এই দেশগুলোর মধ্যে
এই যোগাযোগ ব্যবস্থাটা খুব সহজ হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? যেটা আমরা আমাদের কমিউনিকেশনে, ইন্টারনেটে, তারপরে আমাদের যে পারস্পরিক যে সকল কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো এতটা সহজ হয়ে গেছে যেখানে আমাদের মানে কি কমিউনিকেশনটা মুহূর্তেই আমরা করতে পারি। এখন দেখো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, অনলাইনে বা ইন্টারনেট বেস, কোনো কাজ ইন্টারনেট ছাড়া হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, সরকারি বলো, বেসরকারি বলো, প্রাইভেট বলো, কোনো ব্যবসা বাণিজ্য বলো, শিল্প কারখানা বলো, বিনোদন বলো, যোগাযোগ বলো, সকল ক্ষেত্রে 1 মিনিট যদি এখন নেট বন্ধ থাকে তাহলে দেশের বা পৃথিবীর কোটি কোটি বিলিয়ন আমাদের নষ্ট হবে বা লস হবে। যেমন আমরা যদি দেখি, আমরা এটা স্বাভাবিক দৃষ্টিকে তোমরা বুঝতে পারো, একদিন যদি আমাদের দেশে গাড়ি না চলে, একদিন যদি আমাদের দেশে কি হয়, স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে, তাহলে কোটি কোটি টাকা লস হয়। তাহলে কমিউনিকেশন হয় না, কমিউনিকেশন না হইলে মানুষ এক জায়গা থেকে আরেক যাইতে পারে না, তাহলে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট চলে না, ট্রান্সপোর্ট সেক্ষেত্রে টাকা আসে না। তারপর জ্বালানি শক্তি যেগুলা জ্বালানি আছে সেগুলো টাকা পায় না, বাইরে দেশ থেকে জ্বালানি আসে না, সেটা টাকা পায় না, ব্যবসা বাণিজ্য পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, সেক্ষেত্রে তারা টাকা পায় না। ঠিক আছে, অর্থাৎ একদিন যদি আমাদের কমিউনিকেশন বন্ধ থাকে তাহলে কোটি কোটি টাকা লস হয়। ঠিক এখানেও এখন এটা হয়ে গেছে, মানুষের বিজনেসটা একেবারে আধুনিক অনলাইন সিস্টেম, এক মুহূর্ত যদি বন্ধ থাকে তাহলে কোটি কোটি টাকা লস। বুঝতে পারতেছো তোমরা? যেমন যারা দোকান করে, ও যদি একদিন দোকান না খোলে তাহলে কিন্তু তার লস। ঠিক এটাও সরকারের একটা সিস্টেম যে পুরো প্রক্রিয়াটা যদি বন্ধ থাকে তাহলে সব লস। ঠিক আছে, সে নিজে কোনো কিছু পাবো না, কারণ কমিউনিকেশন হইলেই সে সরকার ট্যাক্স পাবো, পণ্য আদান প্রদান হইলেই সরকার ট্যাক্স পাবো, মাল এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান হইলেই সরকার ট্যাক্স পাবো। ঠিক আছে, ব্যাংকিং হইলেই সরকার ট্যাক্স পাবো। ঠিক আছে, একটা আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলেই সরকার ট্যাক্স পাবো। তাহলে আমি যখন কিছুই করবো না, সরকারও টাকা পাবে না, ঠিক আছে, আমার টাকা কমিউনিকেশন হবে না, সো সরকারের কোনো লাভ হবে না, সরকার তখন লস হবে। কারণ আমরা এটা জানি যে ফসল যদি খেতে কৃষক যদি না লাগাইতে পারে তাহলে কৃষকের লস, আর কৃষক যদি ফসল উৎপাদন করে জন্য যা যা দরকার সেগুলো যদি না করতে পারে তাহলে দোকানদারের লস, দোকানদার যার কাছ থেকে আনবো সে তার কাছ থেকে আনবো না, কোম্পানি উৎপাদন করবে না, সরকার সেগুলো কমিউনিকেশন হবে না, তাহলে প্রতি ক্ষেত্রেই লস। মানে একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে, এই যে দেখো এখন আমরা ইন্টারনেট সকলে ইউজ করতেছি, তাহলে সকলের স্মার্টফোন কিনতে হইতেছে, ল্যাপটপ কিনতে হইতেছে, ডেস্কটপ কিনতে হইতেছে, ডাটা কিনতে হইতেছে, তাহলে সিম কিনতে হইতেছে, মডেম কিনতে হইতেছে, ওয়েব ক্যাম কিনতে হইতেছে, মাইক্রোফোন কিনতে হইতেছে। এটা কোম্পানির লাভ। ঠিক আছে, আমার লাভ হইতেছে আমি এই কাজটা করে আমার জীবনযাত্রাকে উন্নত করতে পারতেছি, কিন্তু কোম্পানি যারা এটা সার্ভিস দিচ্ছে তারা তো অর্থের বিনিময় ছাড়া দিচ্ছে না, অর্থ ছাড়া দিচ্ছে না। ঠিক আছে, আবার যারা ট্রেনিং সেন্টার তারা এটা এই সুবিধাটা দিচ্ছে যে আমি আপনাকে এটা শিখাবো, তাহলে আপনি আসেন। তাহলে প্রতি ক্ষেত্রে ডাক্তারের কাছে যদি না যাই আমি, ডাক্তার কিন্তু কোনো টাকা পাবে না, আর ডাক্তারের কাছে আমি গেলেই ডাক্তার আমার কাছ থেকে কি নেবে, টাকা নেবে, কিন্তু আমাকে সেবা দেবে। প্রতি ক্ষেত্রে ঠিক এরকম সেবাও পাবো আর সেবার বিনিময়ে বিনিময় হবে। তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট তোমরা এই দুইটা বিষয় খুব যত্ন সহকারে এবং সুন্দর করে পড়বে। আজকের ক্লাসের সময় একেবারে শেষ, মাত্র কয়েক সেকেন্ড আছে। অবশ্যই যারা জয়েন করেছো তোমাদেরকে ধন্যবাদ, 5-7 জন। বাকি দিনগুলোতে সকলে জয়েন করবে, এটা আমার আরো প্রত্যাশা। ঠিক আছে, এবং সকলের ক্যামেরা অন থাকবে, এটা একটা বিষয়। আর বর্তমান সময় আমরা বলেছি আইসিটি ছাড়া কোনো কাজ হয় না। মার্ক 50 নম্বর থাকুক, আগামী বছর থেকে 100 নম্বর থাকবে, কিন্তু বাস্তবতার আমাদের 100 নম্বরেও আমাদের এটা কভার করবে না। রিয়েলিটি খুব কঠিন বিষয়। ঠিক আছে, ভালো ছাত্র এবং ভালো মানুষ যেরকম আমরা বলি খুবই আলাদা বিষয়, ঠিক এখানেও পরীক্ষা পদ্ধতি আর সমাজের আমাদের চলাফেরাটা খুবই আলাদা বিষয়। তো আমাদের দুই জায়গাতেই ভালো থাকতে হবে, মন মানসিকতায়, কাজে কর্মে, প্রত্যেকটা জায়গায় সৎ এবং ভালো থাকতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, আল্লাহর কাজ করতে হবে, হুকুম মানতে হবে। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।